এখন আমরা নততলের উপর বস্তুর সাম্য সম্পর্কে পড়ব। দেখো, সাম্য মানে সেখানে কোনো বল কাজ করবে না, সেই স্থির অবস্থায় আছে অথবা সমবেগে আছে। এক্ষেত্রে স্থির অবস্থায় আছে, কোনো বল কাজ করবে না। মোট বল লব্ধি বল শূন্য। বল তো কাজ করবে কিন্তু লব্ধি বল শূন্য হবে। তো নততলের উপরে থাকলে সেক্ষেত্রে দুরকমভাবে লব্ধি বল শূন্য হতে পারে, যে তার আরেকটু বল দিলে সে উপরের দিকে উঠতে পারে, অর্থাৎ সে উপরের দিকে ওঠার উপক্রম করছে, অথবা নিচের দিকে নামার উপক্রম করছে। আমরা প্রথমটা নিচের দিকে নামার উপক্রম করছে সেই জায়গায় পড়ব। তো আমি একটা নততল নিয়েছি কোনো একটা অবস্থায়, সেই থিটা কোণ তার নতিকোণ। ওকে, এই যে থিটা কোণ। এবার তার উপরে একটা বস্তু আছে, এম ভরের বস্তু। আর এম ভরের বস্তু থাকলে তার এমজি খাড়া নিচের দিকে কাজ করবে, এমজি সোজা নিচের দিকে কাজ করছে। এবার দেখো, এমজিকে দুটো উপাংশ যদি আমরা বিভাজন করে ফেলি, দেখো প্রথমত বিষয় দেখো যে এই সরল রেখা উপরে কিন্তু এইটা লম্ব, খেয়াল করে দেখো। আবার এই সরল রেখার উপর এটা লম্ব। তাহলে তাই যদি হয় তাহলে এই কোণটা থিটা হবে, কারণ দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যা হয় তাদের লম্ব দুটোরও মধ্যবর্তী কোণ তাই হয়। তাহলে তাই যদি হয় তাহলে এই এমজিকে দুটো উপাংশ যদি আমরা বিভাজন করতে পারি, তাহলে এই দিক বরাবর দেখো এমজি কস থিটা হবে, কারণ এটা থিটা টাচ করে আসে। আর যেটা টাচ করে নেই সেটা হবে এমজি সাইন থিটা। ওকে, আর এই তল বরাবরের ঠিক লম্ব দিকে কাজ করে আমাদের এন মানে লম্ব বল। একদম তলের সঙ্গে লম্ব দিকে কাজ করবে এন লম্ব বল। এখন বস্তুকে যদি আমি নিচের দিকে নামার উপক্রম যাই করুক না কেন, এখানে সাম্য অবস্থায় রাখতে গেলে আমার উপরের দিকে একটা বল দিতেও হতে পারে। ওকে, এই অবস্থায় সাম্য অবস্থায় রাখতে গেলে এখানে কিন্তু আমাদের একটা বল দিতেও হতে পারে। এবং সেই বলটা ধরো আমি যদি এফ ধরি, তাহলে সেই এফের দুটো উপাংশ আমরা বিভাজন করতে পারি। একটা হচ্ছে এই বরাবর উপাংশ, আর একটা এই বরাবর উপাংশ। যদি আমাদের সেক্ষেত্রে আলফা কোণে যদি বলটা দিতে হয়, তাহলে এই বরাবর এফ কজ আলফা হবে, আর এই বরাবর এফ সাইন আলফা হবে। এখন ও যদি এই অবস্থায় নিচের দিকে পড়ার উপক্রম করে, নিচের দিকে পড়ার যদি উপক্রম করে, নিচের দিকে পড়ছে না কিন্তু সাম্য অবস্থায় আছে, কোনো ত্বরণ হচ্ছে না। একটা জিনিস দেখো, ও যদি নিচের দিকে নামার উপক্রম করে তাহলে তার কিন্তু নিচের দিকে নামার এগেনস্টে তার উল্টো দিকে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে, তাই না? যেদিকে নামছে, তার নামার উপক্রম করছে, তার বিরুদ্ধে সেই তার উল্টো দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, অর্থাৎ এই দিকে কিন্তু ওর এফ ড্যাশ ঘর্ষণ বল কাজ করবে। ওকে, এবার এফ ড্যাশ যদি ঘর্ষণ বল কাজ করে, আমরা কিন্তু স্পষ্ট জানি যে সীমাস্থ ঘর্ষণ বল অ্যাকচুয়ালি এক্ষেত্রে সেটা, সেই সীমাস্থ ঘর্ষণ বল এফ ড্যাশ কিন্তু মিউএন, তাই না? ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু লম্ব বল, এটাই হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল মিউএন। ওকে, আর আরও একটা জিনিস আমরা জানি, এন ইজ ইকুয়াল টু এখানে এমজি কস থিটা, যদিও আমাদের এইটা খুব একটা কাজে নাও লাগতে পারে, তবে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু ঘর্ষণ বল এফ ড্যাশ ইজ ইকুয়াল টু মিউএন, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। তবে একটা যে এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই বলের উপাংশ বিভাজনগুলো করা। এমজিকে দুটো উপাংশ বিভাজন করা হলো, এমজি কস থিটা এমজি সাইন থিটা, আর এফের দুটো উপাংশ করা হলো এমজি কস, এফ কজ আলফা আর এফ সাইন আলফা, একটা অনুভূমিক বরাবর একটা উল্লম্ব বরাবর। আর যেহেতু নিচের দিকে গতিশীল, তাই সেক্ষেত্রে গতিশীল হওয়ার উপক্রম করছে, তাই এফ ড্যাশ ঘর্ষণ বল এই দিকে। যদি ও ওপর দিকে দেওয়ার উপক্রম করতো এই এফ বল অধীনে টোটাল মিলেই, তাহলে কিন্তু ঘর্ষণ বল এই দিকে কাজ করতো, এদিকে নয়। এবার সাম্য অবস্থায় থাকবে মানে কি, ওই অবস্থায় ওর মোট বল শূন্য। দেখো যতগুলো বল আছে সবগুলোকে কিন্তু আমরা লম্ব দুটো দিকেই ভেঙে ফেলেছি। যারা ছিল লম্ব দিকে তাদের রেখে দিয়েছি এই একটা, আর এন এরা লম্ব দিকে ছিল এদের রেখে দিয়েছি, আর যারা ছিল না এ আর এ তাদেরকে কিন্তু লম্ব দুটো ভাগে ভেঙে ফেলেছি। তার মানে এখন যে মোট বলগুলো আছে ভেঙে ফেলার পরে তারা কিন্তু সব হয় এই বরাবর নইলে এই বরাবর। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যদি দুটো দিকে পরস্পর দুটো লম্ব দিকে
তোমার বলের সমীকরণগুলো খেয়াল করি, দেখো পরস্পর দুটো লম্ব দিকে আলাদা আলাদাভাবে বলগুলো শূন্য হতে হবে সাম্য অবস্থায় থাকতে গেলে, কারণ সাম্য অবস্থায় মোট বল শূন্য। এখন পরস্পর দুটো লম্ব দিকে একটা যদি এফএক্স দিকে হয় আর একটা যদি এফওয়াই দিকে হয়, আমরা জানি লম্ব উপাংশের বিভাজন ওই জায়গা থেকে এফ =√f(x²) প্লাস fy², তাই তো? তাহলে এফএক্স আর এফওয়াই দুজন আলাদা আলাদা করে শূন্য হতে হবে, তবেই f =0 হবে। যদি কিনা এফএক্স আর এফওয়াই দুজন আলাদা আলাদা করে শূন্য হয়, কারণ স্কোয়ারের যোগফল আছে। ওকে, তাহলে এফএক্স এফওয়াই দুজনকে আলাদা আলাদাভাবে শূন্য হবে, তারপরে কিন্তু আমাদের এর উপরে সাম্য প্রতিষ্ঠা হবে, অর্থাৎ মোট বল শূন্য হবে, অর্থাৎ ওর কোনো ত্বরণ থাকবে না। তাহলে সেই অবস্থার ক্ষেত্রে আমাদের যদি আমাদের অনুভূমিক দিকের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে অনুভূমিক দিকের ক্ষেত্রে কি হবে না, এই দিক বরাবর মোট বল শূন্য কী করে হতে পারে? যদি কিনা এইটা আর এইটার সমষ্টিকে এটা প্রশমিত করতে পারে। খেয়াল করে দেখো, এই দিক বরাবর দুজন আছে আর এই দিক বরাবর একজন আছে, তার মানে শূন্য হবে মোট কী করে না, এইটা প্লাস এইটার সমান এইটা হতে হবে, এই দুটো লব্ধি এইটার সঙ্গে সমান হতে হবে। ওকে, তাহলে সেই জিনিসটা যদি আমরা করি, তাহলে অনুভূমিক দিকের ক্ষেত্রে তলের সমান্তরালের ক্ষেত্রে তলের সমান্তরাল দিকের ক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে এফ ড্যাশ প্লাস বড় এফ কজ আলফা = কিন্তু mg সাইন থিটা। ওকে, এবার এখানে আমরা মান যদি বসিয়ে দিই, এফ ড্যাশের জায়গায় μn প্লাস এফ কজ আলফা = mg সাইন থিটা। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। দেখো এক্ষেত্রে আমাদের যা কিছু বা এইরকম ধরনের অঙ্ক করার ক্ষেত্রে নততল বা যে কোনো জিনিসের ক্ষেত্রেই আমাদের এই সমীকরণ নিয়ে আসা প্রচণ্ড ইম্পর্টেন্ট। সমীকরণ নিয়ে আসতে পারলে আমাদের সব কিছু হয়ে যাবে। ঠিক এর পরেরটার ক্ষেত্রে যদি লম্ব তলের সঙ্গে লম্ব ক্ষেত্রে, তলের লম্বের ক্ষেত্রে লম্ব দিকের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, লম্ব দিকের ক্ষেত্রে উপরে দুটো বল আছে, এই একটা আর এই একটা, কারণ এফেরই একটা উপাংশ আর এন, আর নিচে একটা আছে। তার মানে কি, এই দুটোর যোগফল যদি এটার সঙ্গে সমান হয়, তবেই ওর উপর লম্ব দিকের মোট বল এফওয়াই শূন্য হবে। এফএক্স শূন্য হলো তো এই জন্যই, এই সত্ত্বে, আর এফওয়াই শূন্য হবে যদি কিনা এই দুটো যোগফল সমান এটা হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি লিখি এন প্লাস এফ সাইন আলফা, অর্থাৎ এইটা প্লাস এইটা = mg cos থিটা। থিটা কিন্তু বিনতিকোণ, এইগুলো তো বিনতিকোণ বলা উচিত হবে না, কারণ তোমার এফ বল দিয়েই সাম্য প্রতিষ্ঠা করেছি আমরা। এফ বল ছাড়া যদি সাম্য প্রতিষ্ঠা হতো তখন বিনতিকোণ হতো। নিজের ওজনের ক্রিয়ায় চলার উপক্রম করছে, কিন্তু শুধু নিজের ওজনের ক্রিয়া না, এফ বলও দেওয়া হয়েছে ক্ষেত্রে। এবার দেখো এখানে এই সমীকরণের সঙ্গে একটু ঠিকঠাক রাখতে গিয়ে দুই সাইডে মিউ দিয়ে গুণ করলাম, তাহলে এটা হবে μn প্লাস μf সাইন আলফা = μmg cos থিটা। এটা 2 নম্বর সমীকরণ থেকে দেখে নেই। ওকে, এবার তুমি এক্ষেত্রে আমরা যদি 1 বিয়োগ 2 করি, 1 বিয়োগ 2, এই দুটো সমীকরণ বিয়োগ করে দেয়, স্পষ্ট দেখো μn আর μn কেটে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে থাকছে এফ কজ আলফা মাইনাস μf সাইন আলফা = এক্ষেত্রে mg সাইন থিটা মাইনাস μmg কস থিটা। দেখো এই যে mg আমরা ধরেছিলাম, এটা কিন্তু অনেক বইতে ডব্লু ধরতে পারে, ওজন, আমরা ডব্লু ওজনের জায়গায় mg ধরেছি, কোনো অসুবিধা নেই। এবার এই জায়গার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এফ কমন নাও, তাহলে এফ কমন নিলে কজ আলফা মাইনাস মিউ সাইন আলফা = এখানে mg কমন নাও, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ওকে, এক্ষেত্রে আমি এফ বার করি, এফ = mg তো আছেই গুণ হিসাবে, এটা সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই কজ আলফা মাইনাস সাইন আলফা। দেখো
এইটাই মিউ সাইন আলফা, সরি মিউ সাইন আলফা, এটাই আমাদের ওই যে বলটা দিলে ওখানে সাম্য প্রতিষ্ঠা হবে, সেই সাম্য প্রতিষ্ঠা হবার সেই বলের রাশিমালা এমজির সামথিং একটা গুণ, এই কোণ এবং সেই আলফা যে কোণে বল দিচ্ছে সেই আলফা কোণের উপর নির্ভর করে আর মিউয়ের উপর নির্ভর করে এরকম একটা বল দিলে ওখানে সাম্য প্রতিষ্ঠা হবে। এই বলটার আরও সুন্দর আমরা একটা রাশিমালা বার করতে পারি। সেক্ষেত্রে দেখো মিউ ইজিক্যাল টু যদি ট্যান ল্যামডা, মনে আছে মিউ ইজিক্যাল টু ঘর্ষণ কোণের ট্যানজেন্ট হচ্ছে মিউ, ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে সেই জিনিসটা যদি আমরা এখানে বসিয়ে দিতে পারি দেখো কি হবে। সেক্ষেত্রে যে জিনিসটা হবে তাহলে এফ ইজিক্যাল টু এমজি তো আছেই, এটা হচ্ছে সাইন থিটা, মিউয়ের জায়গায় টেন থিটা, টেন ল্যামডা, টেন ল্যামডাকে আমরা বলতে পারি সাইন ল্যামডা বাই কজ ল্যামডা, একটু লিখে দিলাম কজ ল্যামডা ইন্টু কস থিটা তো আছেই, আর এটা কজ আলফা আছে মাইনাস মিউ হচ্ছে সাইন ল্যামডা বাই সেই একেবারে কজ ল্যামডা, টেন ল্যামডা সেটাকে লিখছি ইন্টু সাইন আলফা। এটা একটা সুন্দর জিনিস হবে, ওই জন্যই আমাদের করা হচ্ছে। সেক্ষেত্রে এফ ইজিক্যাল টু কী হচ্ছে দেখো এমজি তো আসেই, আর এইখানে তোমার কজটাকে সেই লসাগু করার চেষ্টা করব, তাহলে এটা হবে কজ ল্যামডা, আর এইটা এখানে গুণ হয়ে গেলে সাইন থিটা কজ ল্যামডা, আর এটা হয়ে যাবে সাইন ল্যামডা কজ থিটা, আর নিচেরটাও ঠিক একই রকমভাবে কজ ল্যামডা থাকলো, উপরে হবে কজ আলফা কজ ল্যামডা মাইনাস সাইন আলফা সাইন ল্যামডা। দেখো কজ ল্যামডা কেটে গেল, ফলে এখানে যেটা হচ্ছে এফ ইজিক্যাল টু এম জি ইন্টু সাইন থিটা কজ ল্যামডা, এবার কজ থিটা সাইন ল্যামডা মানে সাইন অফ এফ এ মাইনাস বি, খেয়াল করে দেখো এটা হচ্ছে সাইন অফ এ মাইনাস বি অর্থাৎ থিটা মাইনাস ল্যামডা, সাইন অফ থিটা মাইনাস ল্যামডা, আর নিচে যেটা হচ্ছে এটা কজ অফ মাইনাস থাকলে কজের প্লাস হয় অর্থাৎ আলফা প্লাস ল্যামডা। খেয়াল করে দেখো এই হচ্ছে আমাদের এমজি এর সাধারণ রাশিমালা, এমজি এর সাধারণ রাশিমালা। ওকে, এখন যদি এইটা এর মান সর্বনিম্ন, এফ এর মান সর্বনিম্ন তখনই হবে এফ মিনিমাম, কখন হবে এফ মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন বল প্রয়োগ করে সাম্য প্রতিষ্ঠা হবে যখন এই পার্টটা ম্যাক্সিমাম হবে। এবার কস থিটা ম্যাক্সিমাম কত হবে, কস আলফা প্লাস ল্যামডা ম্যাক্সিমাম হবে ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম। এবার কস আলফা প্লাস ল্যামডার ম্যাক্সিমাম মান কত, ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তার মানে সেক্ষেত্রে আলফা প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সরি আলফা প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ আলফা আর ল্যামডা যখন সংখ্যাগত মান সমান তখনই সংখ্যাগত মান সমান, বিপরীত দিকে অবভিয়াসলি বিপরীত মাইনাস হবে, তাহলে সংখ্যাগত মান যখন সমান তখন কিন্তু এফের মিনিমাম মান হবে, অর্থাৎ এফ সবথেকে কম মান দিয়ে ওখানে সাম্য প্রতিষ্ঠা হবে। ওকে, কিন্তু আমাদের এই যে পরের দিকে ক্যালকুলেশন আছে এটা তো সিম্পল ব্যাপার, এটা কোনো ব্যাপারই হলো না, থিটা মাইনাস ল্যামডা হলো বাই আলফা প্লাস ল্যামডা, ভালো একটা ফর্ম এসছে, কিন্তু এটা কোনো ব্যাপারই নয় যে এফ এর কোন মানের জন্য এখানে সাম্য প্রতিষ্ঠা হবে, এইটা কোনো ব্যাপার নাই। আমাদের মূল ব্যাপারটা কিন্তু ছিল এই দুটো সমীকরণ, এই যে দুটো সমীকরণ আমরা নিয়ে এসেছিলাম, এই সমীকরণটা আর এই সমীকরণটা নিয়ে আসাই মেন। সেই সমীকরণটা কি করে না, আমাদের ওই যে উপাংশ বিভাজন করেছি সেই উপাংশ বিভাজন অনুযায়ী এই অনুযায়ী মোট বল শূন্য এবং এই বরাবর মোট বল শূন্য, সেই দুটো সমীকরণ আমরা নিয়ে আসবো। দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে সেই দুটো, এইটা প্লাস এইটা সমান এইটা, আবার এইটা প্লাস এইটা সমান এইটা, সেই দুটো সমীকরণ থেকেই আমরা ক্যালকুলেশন করে সিম্পল বার করে ফেলবো যে নততলের উপর বস্তুর সাম্য কী করে হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার নততলের উপর বস্তুর সাম্য, এটা তো আমরা নিচের দিকে যখন পড়ার উপক্রম করছে, নিচের দিকে যখন উপক্রম করছে তখনকার ক্ষেত্রে, এখন বস্তুটা যদি উপরের দিকে ওঠার উপক্রম করে, উপরের দিকে ওঠার এই এফ বল দিয়েই, বলটা উপরের দিকেই দিচ্ছি, দিয়ে ও উপরের দিকে ওঠার উপক্রম করছে,
সেই ক্ষেত্রে কী হবে, দেখো দুটো জিনিস মূলত একই জিনিস, একটুখানি পার্থক্য আছে। যখনই ও উপরের দিকে ওঠার চেষ্টা করবে সেই এফ ড্যাশ এই দিকে চলে আসবে, কিন্তু তখন খেয়াল করে দেখো, যখনই উপরের দিকে ওঠার চেষ্টা করবে এফ ড্যাশ কিন্তু এই দিকে হবে, কারণ যেদিকে ওঠার উপক্রম করবে তার উল্টো দিকে, অর্থাৎ উপরে উঠতে গেলে আমাদের এফ ড্যাশ এই দিকে চলে আসবে, উল্লম্ব উপাংশ যা ছিল তাই থাকবে, অর্থাৎ এই যে সমীকরণটা আমরা নিয়ে এসেছিলাম এই সমীকরণটা যা ছিল তাই থাকবে, কিন্তু এই সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এফ এর সঙ্গে এইটা বিয়োগ হয়ে তারপর এমজি সাইন থিটা হবে। খেয়াল করে দেখো, বা বাংলা কথায় আমরা যদি এইভাবেও জিনিসটা দেই যে এফ কজ আলফা উপরের দিকের মানটা ইজ ইকুয়াল টু তোমার এফ ড্যাশ প্লাস এমজি সাইন থিটা হবে, কিন্তু সেই ক্ষেত্রে কারণ এফ ড্যাশ যখনই উপর দিকে ওঠার চেষ্টা করবে তখন নিচের দিকে হবে এফ ড্যাশ, ঘর্ষণ বলটা কিন্তু নিচের দিকে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা মাইনাস এফ ড্যাশ, ও হ্যাঁ এটা ভুল বলছিলাম, প্লাস এফ কজ আলফা ইজ ইকুয়াল টু কিন্তু এমজি সাইন থিটা হবে, এফ মাইনাস এফ ড্যাশ। তাহলে এই ক্ষেত্রে সেই ফর্মুলাটা এইটা এই জায়গাটাই মাইনাস হয়ে যাবে। ও এখানে এন কেন দিলাম, হ্যাঁ এই ফর্মুলাটা উল্টে যাবে, ভুল বললাম, এই ফর্মুলাটা যা ছিল তাই থাকবে, এই ফর্মুলাটাই বলেছি, তাই বলেছি। তো এই ফর্মুলাটা দেখো এফ ড্যাশের থেকে মাইনাস এফ ড্যাশ হবে, মান বসালে এটা মাইনাস মিউ এন হবে, তখন ফর্মুলা দুটো এই যে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ তখন যেটা আসবে তখন 1 নম্বর সমীকরণ এইটা আসবে আর 2 নম্বর সমীকরণ তো এটাই আসবে, তখন কিন্তু আমাদের বিয়োগ করার দরকার হয় না, 1+2 করতে হবে, 1+2 করতে হবে। ফলে এইরকম যে ফর্মুলা আসছিল সেই ফর্মুলাটা কিন্তু একটু অন্যরকম আসবে, তোমরা হামেশাই দেখলে বই দেখলে বুঝতে পারবে সব একই স্টাইলে, তখন কিন্তু ফর্মুলাটা যেটা দেখা যাবে উপরটা প্লাস নিচেরটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে এমজি ইন্টু সাইন থিটা প্লাস ল্যামডা এটা হয়ে যাবে বাই কস আলফা মাইনাস ল্যামডা হয়ে যাবে। ঠিক আছে, এফ ড্যাশ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য সূত্রটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, প্লাস করতে হবে, ফলে যেই আমরা প্লাস করব এই সাইডটা প্লাস হবে, আর এই সাইডটা যখন প্লাস হবে এই সাইডটা উপরে ছিল দেখো সে তখন এই ফর্মুলাটা প্লাস হয়ে যাবে, এই জায়গাটা প্লাস হয়ে যাবে, এই সাইডটা প্লাস হবে মানে ওপরটা প্লাস, এইটা প্লাস হবে, এটা প্লাস হবে, যখন যোগ করব এটা প্লাস, তাহলে এটা প্লাস হলে এটা প্লাস হবে, আর এটা প্লাস হলে তখন এইটা প্লাস হয়ে যাবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে এটা প্লাস হবে। ঠিক একই রকমভাবে উল্টো এই দিকটাও কিন্তু মাইনাস হয়ে যাবে, এইটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর প্লাস হয়ে গেলে কজের ফর্মুলাটা কিন্তু মাইনাস হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে এফটা উল্টে যাবে, কিন্তু সেক্ষেত্রে মিনিমাম আলফা এবং ল্যামডা সমান হতে হবে। তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস একই রকম বিষয়টা, তোমাকে মূল উপাংশ বিভাজন করতে হবে, উপাংশ বিভাজনের প্রত্যেকটা বলের বৈশিষ্ট্য অনুযায়ী উপাংশ বিভাজন করবে, এমজি সোজা খাড়া নিচের দিকে, তার তলের সঙ্গে লম্ব দিকে আর তলের সমান্তরালে উপাংশ বিভাজন করে নেবে, একদম সেই ঠিকঠাক করে যদি উপাংশ বিভাজন করে নাও তাহলে খুব ইজি হয়ে যাবে। তারপর এফ আমরা এই দিকে যদি দেই আলফা কোণে, এই দিক তলের সমান্তরালে তলের লম্ব দিকে উপাংশ বিভাজন করব, এন তলের সঙ্গে লম্বভাবে হয় সব সময়, আর এফ তলের সমান্তরালে হয় সব সময়। এই কটা বলে তুমি যদি ঠিকঠাক করে উপাংশ বিভাজন করতে পারো তাহলে দেখবে সমীকরণ নিজেই চলে আসছে, আর সমীকরণ নিজেই চলে আসলে সমীকরণটাই নিয়ে আসাই মেন, আর কোনো আমাদের অসুবিধা নেই, শুধুমাত্র সমীকরণটাই নিয়ে আসাই মেন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নদতলের উপরে রাখা বস্তুর সাম্যের ক্ষেত্রে তার কীরকম বল প্রয়োগ করতে হবে সেইটার রাশিমালা। ওকে, এছাড়া আমাদের আর একটা জিনিস তলের ক্ষেত্রে, যে তলের উপরে রাখা বস্তু সাম্য যদি না থাকে, যে মোট বল একে অপরকে ব্যালেন্স করতে পারছে না, যে বলগুলো আমরা হচ্ছে স্বাভাবিক অবস্থায় কোনো বল প্রয়োগ করছি না কিন্তু সে একটা ত্বরণ সহ চলছে, তাহলে সেই ত্বরণের রাশিমালা কেমন হবে সেটা আমরা বার করতে পারি। তলের উপরে থাকার এইরকম নততলের উপরে থাকার বস্তুর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সে সবসময় যে সাম্য অবস্থায় থাকবে তা নয়, ম্যাক্সিমাম সময় পড়তে থাকে, বিশেষ করে তার নতিকোণের থেকেও বেশি কোণ যদি আর প্রযুক্ত বল যদি না থাকে তাহলে নতিকোণ ওই স্থিতিকোণ বা বিরামকোণের থেকেও বেশি কোণে যদি ওকে রাখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ও পড়তে থাকবে। তাহলে সেই পড়ার ক্ষেত্রে ও ত্বরণ কতটা হবে সেই ত্বরণ আমরা কীভাবে বার করতে পারি, সবার আগে এখানে যে বলগুলো আছে সেইগুলো আমরা একটু খেয়াল করে যদি, তাহলে এমজি নিচের দিকে থাকে, তার ওজন নিচের দিকে কাজ করে। এবার ওজনেরই যদি তুমি দুটো উপাংশ বিভাজন করো, বলগুলোর ক্ষেত্রে খেয়াল করো ওজনের দুটো উপাংশ বিভাজন করো, এই দিক বরাবর হয় এমজি কস থিটা,
এইটা থিটা, আর এই দিক বরাবর হয় mg সাইন থিটা। ওকে, আর এই দিক বরাবর যদি আমরা বলের ক্ষেত্রে প্রয়োগ করব না, এমনি ন্যাচারালভাবে যেটা হবে, এবার ওর নিচের দিকে পড়বে, নিঃসন্দেহে নিচের ওজনে যদি পড়ে, আমরা বল প্রয়োগ করছি না, তার মানে ওর নিচের গতির বিরুদ্ধে কিন্তু ওর একটা এফ ড্যাশ কাজ করবে, আর এই দিক বরাবর এন কাজ করবে। এবার আমরা জানি এফ ড্যাশ ইজ ইকুয়াল টু মিউ এন, এবং এক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু কিন্তু এমজি কস থিটা। দেখো তার কারণ কি না, ওর কিন্তু এই দিক বরাবর বা এই দিক বরাবর কোনো গতি হচ্ছে না, নদতলের ভিতরে ঢুকছে না, জামও মারছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এই দিক বরাবর মোট বল শূন্য, আর এই দিক বরাবর মোট বল শূন্য হতে পারে, এদিক বরাবর কেবলমাত্র দুটো বল, একটা এই দিকে আর একটা উল্টো দিকে, তাই এই বল আর এই বল পরস্পর সমান আর বিপরীতমুখী হবে, তবেই ওই বরাবর মোট বল শূন্য হবে, তাই এন ইজ ইকুয়াল টু এমজি কস থিটা হয়, যেহেতু লম্ব তলের লম্ব দিকে কোনো বল নেই। ওকে, আর এফ ড্যাশ ইজ ইকুয়াল টু মিউ এন, তার মানে আমরা এখান থেকে দেখতে পারি এফ ড্যাশ ইজ ইকুয়াল টু কিন্তু মিউ এন মানে এমজি কস থিটা। ঠিক আছে, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু মিউ এন, আর এন ইজ ইকুয়াল টু তাহলে এমজি কস থিটা, যেহেতু তাই ঘর্ষণ বলের মান হচ্ছে মিউ এমজি কস থিটা। ওকে, এবার এই অবস্থায় ও যে ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা বার করার আগে আমরা বলের ইকুয়েশনটা দেখি। তাহলে এই বরাবর ধরো ওর এ ত্বরণ সৃষ্টি হলো, বা এই বরাবর টোটাল এই বরাবর লব্ধি বলটাও আমরা বার করতে পারি। তা তোমার এ ত্বরণ যদিও সৃষ্টি হয় এই বরাবর, তাহলে এই বরাবর এ ত্বরণ সৃষ্টি হবে, তাহলে এ ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য কতটা বলের প্রয়োজন, এম এ পরিমাণ বলের প্রয়োজন, সেই বলটা এ ত্বরণ সৃষ্টি করার জন্য এম এ পরিমাণ বলের প্রয়োজন। তো তাহলে এম এ পরিমাণ বলের প্রয়োজন হলে তারা কে দেবে, এ আর এরা দুজন মিলেই দেবে। ফলে লব্ধি বলটা যদি এম এ এই দিকে হয়, তাহলে এই দিকের বলটা বড় আর এই দিকের বলটা ছোট হবে, বা বাংলা কথা এই দিকে যদি গতি হয়, তাহলে এই দিকের বলটা বড় আর এই দিকের বলটা ছোট হবে। তাহলে উল্টো দিকের বল, দুটো উল্টো দিকের বল মিলে যদি টোটাল এই দিকে এম এ বল প্রযুক্ত হয়, তাহলে স্পষ্ট আমরা বলতে পারি যে এম একে যোগান দেওয়ার জন্য যেটা আছে এমজি সাইন থিটা মাইনাস এফ ড্যাশ ইজ ইকুয়াল টু কিন্তু এম এ। দেখো এইটার থেকে এইটা বিয়োগ হয়ে তারপর এম একে যোগান দেয়, বা তুমি এটাকে অন্যভাবেও বলতে পারো যে এখানে লব্ধি বল কত, এখানে যে লব্ধি বলটা আছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস এফ ড্যাশ। ওকে, আর সেই লব্ধি বলটাই তো ও এ ত্বরণ সৃষ্টি করছে, তার মানে কি সেই লব্ধি বলটা ইজ ইকুয়াল টু এম এ, এম ভরের বস্তু যদি হয়। ওকে, এবার এই ক্ষেত্রে যদি আমরা মানগুলো বসিয়ে দিয়ে দেই, তাহলে মান বসিয়ে দিলেই বুঝতে পারবো এটা হচ্ছে এমজি সাইন থিটা, আর এটা এফ ড্যাশ মানে মিউ এমজি কস থিটা হয়েছে, এক্ষুনি দেখছিলাম এই তো মিউ এমজি কস থিটা ইজ ইকুয়াল টু এম এ। দেখো একটা করে এম এ কিন্তু একটা করে এম কিন্তু সবার ক্ষেত্রে ঝেড়ে যাচ্ছে, দুই সাইডে এরকম দাগ দিয়ে কাটা যায় না সাধারণত, কিন্তু আমরা বোঝানোর জন্য এখানে কেটে দিচ্ছি। তাহলে এ সমান দেখো জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, মিউ জি কস থিটা, অর্থাৎ এমজি এর জন্য যে ত্বরণ হচ্ছে, এমজি এর যে পার্ট, তার জন্য ত্বরণ জি সাইন থিটা, আর ঘর্ষণ বলের যে এর জন্য যে মন্দন হচ্ছে সেটা বিয়োগ হয়ে যাচ্ছে ত্বরণ থেকে, এটাই কিন্তু ওর লব্ধি ত্বরণ হবে। এটাও আমাদের বিভিন্ন রকম অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এখন মিউ যদি তোমার ঘর্ষণ গুণাঙ্ক যদি না থাকে, মিউ ইজ ইকুয়াল টু যদি 0 থাকে, তাহলে কিন্তু এ সমান জি সাইন থিটা, মসৃণ তলের ক্ষেত্রে এ সমান কিন্তু জি সাইন থিটা। ওকে, এ সমান জি সাইন থিটা হবে। এই আমাদের গেল যে নততলের উপরে কোনো বস্তুর তোমার গতি সম্পর্কিত জিনিসপত্রগুলো সব আমরা করে ফেললাম। আপাতত এই পর্যন্ত থাক।